আরএসএসের নেতা শব্দটা আবির্ভূত হলো হঠাৎ করে, এই যে বিভিন্ন রাজনৈতিক দলে যেরকম নেতা হয়, আরএসএসে কি ঠিক সেরকমভাবে নেতা? একেবারেই হয় না। আমরা বলি দায়িত্ব, এবং হায়ারার্কিও হয় না। একটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি মোহনজির সঙ্গে একটা জায়গায় গিয়েছিলাম, পূজনীয় সরসঙ্ঘ চালকজি পরিচয় করানোর সময় আমরা বললাম যে আমাদের শাখা স্তরের থেকে এরকম করে করে তারপরে উনি তখন বললেন, না, সকলেই স্বয়ংসেবক। দায়িত্বের ক্ষেত্রে কারোর কোনোটা এই দায়িত্ব আছে, কোনোটা কারোর প্রান্তের দায়িত্ব, কারোর ক্ষেত্রের দায়িত্ব, কারোর অখিল ভারতীয় দায়িত্ব আলাদা, কিন্তু আমরা সকলেই স্বয়ংসেবক, নেতার কোনো প্রশ্ন নেই। একদম তাই। অবাক হয়েছিলাম, এরকম বছরখানেক আগে বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়েছেন পার্থ ব্যানার্জি নামে এক ভদ্রলোক। তিনি কিন্তু রাজনৈতিক বাউন্ডারির মধ্যে ঢুকছেন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভিন্ন সমালোচনা করছেন। সেটা তিনি করতেই পারেন, ব্যক্তিগত ব্যাপার তার। তো একটা জিনিস কিছুতেই বুঝলাম না, ঠিক আরএসএস নেতা এই কথাটা জড়িয়ে ফেলছে। আমি বলছিলাম যে এতে তো একটা নজরদারি যেমন করা উচিত, সেরকম এভাবে নিজেকে একটা প্রাক্তন নেতা বলে এই রাজনীতির বাউন্ডারির ভিতরে। সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে এইভাবে আমাদের কেউ কখনো কোনো ক্ষতি করতে পারেনি। কেউ ধরুন আদর্শগতভাবে আমাদের সঙ্গে কারোর বৈরিতা আছে, এবং আদর্শগতভাবে বৈরিতা থাকার সঙ্গেও আমাদের সঙ্গে একটা শ্রদ্ধার সম্পর্ক অনেকের আছে। হীরেন মুখার্জি ছিলেন, প্রণব মুখার্জি আমাদের অনুষ্ঠানে এসেছেন, তিনি তার বক্তব্য রেখেছেন, কথা বলেছেন। আদর্শগতভাবে কেউ বলবেন না যে শ্রদ্ধেয় প্রণববাবু কিংবা হীরেনবাবু তারা আমাদের সঙ্গে আদর্শগতভাবে খুব একই আদর্শে বিশ্বাস করতেন, কিন্তু আমাদের আদর্শের প্রতি একটা শ্রদ্ধা এবং সমর্পণ আছে। হীরেনবাবুর মতো বামপন্থী, তাদেরও আদর্শের প্রতি একটা শ্রদ্ধা সমর্পণ আছে। এইটা আমরা বুঝতাম, ওনারাও বুঝতেন, আমরাও বুঝতাম। তাই আদর্শগতভাবে একটা বৈরিতা থাকতেই পারে। তার জন্য কোনো একটা সংগঠনের নামে মিথ্যে কথা, যেমন এবারে আমাদের কার্যকর্তা বিকাশবর্গ দ্বিতীয়র শেষে সরসঙ্ঘ চালকজি বলেছেন যে কথা, যে মিথ্যে কথা এবং নতুন প্রযুক্তিকে ব্যবহার করে, এটা একটা ধীরে ধীরে আসছে, এবং তার ক্ষেত্রে অনেকে বিভিন্ন রকম ছদ্মবেশ নিয়ে করবেন। তার মধ্যে একটা খুব পরিচিত পুরনো ছদ্মবেশ, যে আমি ভেতরের লোক, তারপরে বাইরের কথা বলছি। এগুলো ছদ্মবেশের অংশ, এর মধ্যে বিশেষ কিছু নেই, নতুন কিছু নেই। না না, যে ভিডিওটা ভাইরাল হয়েছিল খুব, সেটা কি আপনি দেখেছেন? ভদ্রলোক কি আপনার মানে কোনো সংগঠনে কোনো স্তরে মানে জানা? আমি চিনি না, তা আমি চিনি না মানেই যে আমি সবটা চিনি তাও নয়। আমি তো চিনি না, আমি আমাদের যারা আমার থেকেও আগে সংগঠন করছেন তাদেরকে জিজ্ঞেস করেছিলাম বাড়িতে, খুব পরিষ্কার নয়। তা এবারে বিষয় হচ্ছে উনি কে, তার থেকে বড় কথা কি বলছেন, উনি কি বলছেন। এপিজে আব্দুল কালাম আমাদের সেবা প্রকল্পে গিয়ে কি বলেছিলেন সেটা গুরুত্বপূর্ণ। প্রণববাবু আমাদের বিষয়ে কি বলেছিলেন সেটা গুরুত্বপূর্ণ। হীরেনবাবু বলেছিলেন কি বলেছিলেন, সেগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা সারা ভারতবর্ষে ছোট বড় সব মিলিয়ে প্রায় 1,65,000 সেবা প্রকল্প, শুধুমাত্র সেবা, এবং তাতে কোনো জাতি ধর্ম আর সম্প্রদায় এই নির্বিশেষে সেবা করা হয়। মানে আপনারা কয়েকটা সেবা কেন্দ্রে গিয়েও দেখতে পারেন, আপনাদের মিডিয়া থেকেও যেতে পারেন, তাতে হিন্দু মুসলমান এরকম কোনো বিষয় নেই, তাদের সকলকেই সেবা করা হয়, এবং নিঃস্বার্থভাবে সেবা প্রকল্প, প্রচুর সেবা প্রকল্প, যেমন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ করেন, তেমন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘেরও সেবা প্রকল্প প্রচুর চলে। তেমন সাস্টেনেবল ভিলেজ ডেভেলপমেন্টের প্রোগ্রাম, যেটাতে এপিজে আব্দুল কালাম যাওয়ার পরে, দেখার পরে বলেছিলেন যে অসাধারণ সুন্দর, ওনার খুব ভালো লেগেছিল। তাই এই রকম যেসব প্রকল্পগুলো এবং সংগঠনের অন্যান্য কাজ, যেমন ধরুন বিবেকানন্দ কেন্দ্রের যে স্থাপনা হয়েছিল, বিবেকানন্দ কেন্দ্রের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরকার্যবাহ, মানে অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি ছিলেন একনাথ রানারে,
একনাথ রানারে তার মনে হলো যে বিবেকানন্দ কেন্দ্র, স্বামী বিবেকানন্দের আদর্শে এরকম একটা অপূর্ব সমুদ্র মন্দির তৈরি হলো, এবং বিবেকানন্দ কেন্দ্র নর্থ ইস্টে, উত্তর পূর্ব রাজ্যগুলোতে যেখানে শিক্ষা পৌঁছয়নি, স্বাস্থ্য পৌঁছয়নি, কাজ শুরু করেছিল অনেক দিন আগে থেকে। আজকে যেখানে যেখানে দেখবেন যে বিবেকানন্দ কেন্দ্রের কাজ উত্তর পূর্ব কোনো একটা রাজ্যে গেলে দেখবেন যে সেখানে প্রচুর স্কুল আছে, অনেক মেডিকেল সেন্টার। বিবেকানন্দ কেন্দ্র সেই কন্যাকুমারী থেকে এরকম উত্তর পূর্বের রাজ্যে এবং বিভিন্ন জায়গায় করেছে। এই সব কাজগুলোকে মানুষ দেখে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকেরা, কার্যকর্তারা কী করেন। আমি এখানে একটু একটা বিষয় জেনে নেব। বামেরা এই রাজ্যের একটা গোড়া থেকেই বলে আসছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে তাদের সরাসরি লড়াই। কি বলছে? দুটো ভাগে ভাগ করে দিচ্ছে। জাতির এবং দেশের বিপদ এই আরএসএস, তাদের বক্তব্য এক। দ্বিতীয় কথা, এ রাজ্যে আরএসএসের শাখা সংখ্যা যত বাড়ছে তত তৃণমূলের সংগঠন বাড়ছে, দুটো সমানতালে হচ্ছে। তাহলে বিজেপি এবং আরএসএস এবং তৃণমূল এই একে অপরের সঙ্গে একটা মেলবন্ধনে রয়েছে এবং ভালো ছাত্র এবং ছাত্রী। এবারে তো দেখা গেল যে বামেরাই তৃণমূলকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। বামেরা যদি সহযোগিতা না করতেন তাহলে তৃণমূলের এত ভালো ফল হতো না। এটা তো যা লোকে দেখে, লোকে শোনার থেকে তো দেখাটা বেশি বিশ্বাস করবে, তাই দেখে এটা। কিন্তু বামেদের ক্ষেত্রে যেটা সমস্যা, আদর্শগতভাবে যেটা সমস্যা, আমরা যে আদর্শকে প্রতিষ্ঠা করতে চাই, যেটা ভারতবর্ষের শাশ্বত আদর্শ, যেটার কথা মোহনজি দু-তিন দিন আগে পূজনীয় সরসংঘচালক বললেন, যে ভারতবর্ষ এটা বিশ্বাস করে যে আমাদেরটাও সত্যি। আমরা এরকম বলি না যে আমাদেরটাই সত্যি। কমিউনিস্টদের সমস্যা হচ্ছে যে যেখানে কমিউনিজম ক্ষমতায় আসে সেখানে অন্য, যেমন ধরুন চীনে কাওমিংতাংয়ের সহযোগিতাতেই মাও ক্ষমতায় এসেছিলেন। ওটা একটা গণতান্ত্রিক দল ছিল। সেই গণতান্ত্রিক দলগুলোকে তাদের মেনল্যান্ড থেকে মেরে কেটে শেষ করে দেওয়া হলো। এমনকি তাইওয়ানে গিয়েও তাদেরকে ওরা 28 ফেব্রুয়ারির কথা একটা মানে গভীরতম দুঃখের দিন হিসেবে স্মরণ করে, কারণ সেই সময় রেড আর্মি রাষ্ট্রসংঘের বারণ সত্ত্বেও সাধারণ মানুষদেরকে, যারা ওই দলের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওই দলের সদস্য ছিলেন, তাদের মেরেছেন। তাই কমিউনিজম বা কমিউনিস্ট ভাবধারা এই গণতন্ত্রকে বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে তাদের আদর্শের বাইরে অন্য কেউ কথা বললে তারা বদ্ধ, তাদেরকে মেরে ফেলতে হবে। তাই সেভাবেই ভারতবর্ষের ক্ষেত্রেও যেখানে যেখানে তারা ক্ষমতায় যখন যখন বেশি ক্ষমতায় এসেছে সেক্ষেত্রে তারা সেই ভাবনাটাই পোষণ করেছেন। আমরা যেটা বলি যে এইটা কমিউনিস্ট এবং ক্যাপিটালিস্ট, আমরা বলি বিয়ন্ড মার্কস অ্যান্ড মার্কেট। আমরা এমন একটা ভাবনা করি যেটা বসুধৈব কুটুম্বকম। আমরা এরকম ভাবি যে তুমি একটা ধর্মমতের কথা বলছো, সেটা সত্যি, আমারটাও সত্যি কিনা দেখো। আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছেন যে জল্প বিবাদ এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ বাদ। কোনো একটা ভাবনা অ্যাবসলিউটলি কারেক্ট। এইবারে ওনার ভাষণে উনি যেটা বলেছেন যে বিরোধী পক্ষ নয়, প্রতিপক্ষ। যে একটা জিনিস নিয়ে বিবাদ হচ্ছে, তার মধ্যে আমি সবসময় সত্যি কথা বলবো তার কোনো মানে নেই। আমার বিরুদ্ধে যিনি এসেছেন তিনিও হয়তো সত্যি কথাই বলছেন। তো এবারে তার কথাটা যদি আমি না শুনি তাহলে এই প্রসেস, আমাদের সমাজকে সেবা করার জন্য যে প্রসেস, সেটা ভুল হবে। যেমন চীনের ক্ষেত্রে কিংবা রাশিয়ার ক্ষেত্রে, আপনি বামেদের বললেন বলে আমি বামেদের কথা বলছি। ধরুন রাশিয়াতে যখন আজকে ইউক্রেনের মানুষেরা রাশিয়ার লোকেদেরকে এত ঘৃণা করে কেন, তার মূল কারণ রাশিয়ার মানুষেরা নয়, তার মূল কারণ কমিউনিস্টরা। কারণ 1930-31 সালে ওখানে হোলোডোমর হয়েছিল। হোলোডোমর কথাটার ইউক্রেনের ভাষায় মানে হচ্ছে না খেতে দিয়ে মেরে ফেলা। স্ট্যালিন ওখানে লক্ষ লক্ষ মানুষকে না খেতে দিয়ে মেরে ফেলেছিলেন। তাকে ওখানে এখন হোলোডোমের স্মৃতি আছে, ওখানে তার মিউজিয়াম আছে, এবং পুরো ইউক্রেনের থেকে একটা জায়গা বাদ দিয়ে, একটা ওই চেরনোবিলে, যেখানে এখনও লোকে মনে করে যে কিছুটা তেজস্ক্রিয়তা থাকতে পারে, তার জন্য ভয়ে ওই মূর্তিটাকে হাত দেয়নি। আর ইউক্রেনের কোথাও কোনো জায়গায়
লেনিনের কোনো মূর্তি নেই, ওরা উপড়ে ফেলে দিয়েছে। তার কারণ যে অত্যাচার কমিউনিস্ট পার্টি ওখানে করেছিল সেই অত্যাচারের কথা সাধারণ ইউক্রেনের মানুষ এখনও স্মরণ করে। এইটা একটা টোটালিটেরিয়ান সিস্টেম, যেখানে অন্য কাউকে মানতেই চান না, তাদের একটা দিক। আমেরিকাতে আরেকটা সমস্যা, ঠিক উল্টো সমস্যা। যদি পুঁজিবাদ খুব বেশি কার্যকরী হয়ে যায় তখন কি হয়, তখন মানুষের উপরে শোষণের মাত্রা বাড়ে। ভারতীয় সিস্টেম, যে মার্কসও তার ক্যাপিটালেও একটা জায়গাতে যেখানে মার্চেন্ট ক্যাপিটালের কথা বলেছেন, সেখানে এই এশিয়াটিক মোড অফ প্রোডাকশন, ভারতীয় যে উৎপাদন ব্যবস্থায় কথা বলেছেন। ভারতীয় উৎপাদন ব্যবস্থায় যে প্রোডাক্টিভ যে ইউনিট, সেখানে শোষণ খুব কম, কারণ আমাদের এখনও 85% যে কন্ট্রিবিউশন সেটা মাইক্রো স্মল ইন্ডাস্ট্রির মাধ্যমে। তাই মাইক্রো এবং স্মল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সুবিধা যেটা, যে যেখানে উৎপাদন হয় উৎপাদনের মধ্যে শোষণ কম হয়, তারপরে ডিস্ট্রিবিউশন এবং তারপরে যেখানে মার্চেন্ট ক্যাপিটাল যে জায়গাতে আসছে, উনিও সে কথাই বলেছিলেন, তা সেখান থেকে শোষণ আসে। তাই যেহেতু আমাদেরকে এখনও পর্যন্ত পুঁজিবাদ সম্পূর্ণ গ্রাস করতে পারেনি, তার জন্য আর্থিক মন্দায় আমাদের মতো যাদের ইকোনমিক টেম্পারেচার যেসব দেশগুলোর, তাদের প্রচুর ক্ষতি হয়েছে, কিন্তু ভারতবর্ষের ক্ষতি সবচেয়ে কম হয়েছে। তার কারণ ভারতবর্ষের অর্থনীতিটা ওয়ালমার্ট নিয়ন্ত্রণ করে না। আপনি পাড়ার দোকান থেকে মুদিখানার বাজার করেন, আপনি গিয়ে যে সবজি বিক্রি করেন সেই দিদির কাছ থেকেই সবজি কেনেন। তাই আমাদের অর্থনীতিটা এখনও পর্যন্ত কিন্তু এই মানুষেরাই রেখেছেন। এবং ভারতবর্ষের স্বাধীনতার পরে এই যে মানুষ যারা ভারতবর্ষের অর্থনীতির মূল স্রোত, তারা বহুদিন পর্যন্ত ক্ষমতা বা রাজনৈতিক ক্ষমতার কাছে আসতে পারেনি। এই প্রথম ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এটা মনে করে যে সাধারণ মানুষের ক্ষমতা আসা উচিত। ধরুন কমিউনিস্ট পার্টির 100 বছর হয়ে গেছে, তা কতজন তথাকথিত অন্তজ শ্রেণীর মানুষ, শিডিউল কাস্ট, তিনি পলিট ব্যুরো মেম্বার হয়েছেন। রামচন্দ্র ডোম 100 বছরের পরে একটা উদাহরণ। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট লেনিনিস্ট, যে কটা ভাগ আছে সব কিছু মিলিয়ে, তাতে প্রকৃত অর্থে অন্তজ শ্রেণীর মানুষ কতজন উঠে এসেছেন। এইটা থেকে একটা পরিষ্কার জিনিস ওরা বুঝতে পেরেছেন যে এভাবে হবে না। মানে মানুষের কথা শুধুমাত্র চা বয়ে আনার জন্য কি অন্তজ শ্রেণীর মানুষদেরকে একটা পার্টি ব্যবহার করবে না? তাদের নেতৃত্বে, যেমন একজন আদার ব্যাকওয়ার্ড ক্লাস বিগত 10 বছর ধরে, এবারও নেহেরুজির পরে, পণ্ডিত নেহেরুজির পরে প্রথম একজন মানুষ যিনি তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে উঠে এলেন, তিনি, তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা চা বিক্রেতার ছেলে, তিনি একজন আদার ব্যাকওয়ার্ড ক্লাস সম্প্রদায়ের মানুষ। এইটা ভারতবর্ষের মানুষ করে দেখিয়েছে। আমি যাদের কথা বললাম, যারা 85% উৎপাদনের মধ্যে তাদের শ্রম দেন, তারা করে দেখিয়েছেন, এবং সেটাতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অক্লান্ত প্রচেষ্টা ছিল। ইনফ্যাক্ট একটা কথা বারবার মনে হয় যখন এই ঘটনা আমরা দেখি, যে প্রীতিলতা ওয়াদেদার যে কারণের জন্য গুলি চালিয়েছিলেন, একটা দরজায় লেখা ছিল যে ভারতীয় কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। আপনি সেইটা কংগ্রেসের নেতৃত্ব বলুন, কমিউনিস্ট নেতৃত্ব বলুন, ভারতবর্ষের সাধারণ মানুষ নেতৃত্বে আসেনি। আমি বলছি, যিনি এইসব কথা বলছেন তাদের তিনি খুঁজে বের করুন যে তথাকথিত অন্তজ শ্রেণীর মানুষ কেউ নেতৃত্বে এসছেন, সেটা কমিউনিস্ট পার্টিরই হোক বা কংগ্রেসেরই হোক, আসেননি। এই প্রথম আমরা, মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তার শ্রমিক সংগঠন, তার রাজনৈতিক সংগঠন, এর মধ্যে তো স্বয়ংসেবকেরা আছেন, আমরা ওই পাঁচিলটা আর ওই দরজাটা লাথি মেরে ভেঙে দিয়েছি, যার মধ্যে লেখা ছিল যে কুকুর আর ভারতীয়রা ঢুকতে পারবে না। আমরা ভারতবর্ষের এই ন্যারেটিভটাকে চেঞ্জ করে দিয়েছি। ভারতবর্ষে একজন চা বিক্রেতার ছেলে, অন্তজ পরিবারের এবং তথাকথিত
অন্তজ সম্প্রদায়ের মানুষ নেতৃত্বে, সর্বত্র নেতৃত্বে উঠতে পারবে। তিনি রাষ্ট্রপতি হতে পারবেন, তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন, এটা আর কেউ দেখাতে পারেননি। এবং এটার সঙ্গে আরেকটা বিষয় যে এনাদের স্পন্সর করছেন কে, এনাদের স্পন্সর করছেন কে, এর ব্যাপারে দুটো তিনটে বিষয় আছে। ধরুন তিনি আমেরিকা থেকে, নর্থ আমেরিকা থেকে আসছেন। আমেরিকার আজকের যে অবস্থা, সেই অবস্থাটা খুব সুস্থিত অবস্থা নয়। উত্তর আমেরিকার যদি আপনি বলেন যে, যদি উল্টো প্রশ্ন করা যায়, ভারতীয় গণতন্ত্রে তো ধরুন গণতন্ত্রের প্রক্রিয়াতে কেউ জিতেছে, কেউ হেরেছে। উত্তরপ্রদেশে কেউ কম ভোট পেয়েছেন, কেউ বেশি ভোট পেয়েছেন, সব ঠিক কথা। কিন্তু আমেরিকাতে, নর্থ আমেরিকায় যে ধরুন ডলার ছাপায় কে, ডলার ছাপায় ফেডারেল রিজার্ভ। ফেডারেল রিজার্ভ কি সরকারি সংস্থা? তা আমাদের এখানকার ব্যবস্থার মধ্যে জনগণের প্রভাব এবং জনমানসের প্রতিফলন আমেরিকার থেকে বেশি। আমরা বেশি গণতান্ত্রিক পদ্ধতিতে আছি। কয়েক বছর আগে রিপাবলিকানদের ক্ষেত্রে একটি সংগঠনের নাম উঠে এসেছিল, সেটা শ্বেত প্রভুত্ব, যে মানে হোয়াইট সুপ্রিমিস্টদের সংস্থা, স্কাল অ্যান্ড বোনসের দেখুন কত বড় প্রভাব। লাদেনকে হত্যা করার জন্যে যে প্রজেক্ট নেওয়া হয়েছে, যে অপারেশন করা হয়েছিল, সেই অপারেশনটার নাম ছিল অপারেশন জেরোনিমো। জানেন জেরোনিমো কে? জেরোনিমো হচ্ছে একজন অ্যাপেচি ইন্ডিয়ান লিডার, যার যার স্কালটা, যেহেতু উনি খ্রিশ্চান হয়ে গেছিলেন, তার জন্য উনি মানে এরা লোকে বলে যে উনি 60 জন হোয়াইটকে মেরেছিলেন। তারপরে উনি খ্রিশ্চান ধর্ম নেন এবং তাকে সমাধিস্থ করা হয়েছিল। এই রিপাবলিকানদের আমি নামও বলতে পারি যে কারা কারা ওতে তারা ছিলেন। তাদের একজনের জেঠু আর আরেকজনের বাবা, তারা ওই করটিটাকে কবর থেকে তুলে এনে তাকে অ্যাসিড দিয়ে পরিষ্কার করে একটা ইউনিভার্সিটির মধ্যে তাদের যে হোয়াইট সুপ্রিমিস্টদের স্কাল অ্যান্ড বোনস যে অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনে একটা সভ্য সমাজের মধ্যে তার দরজায় লাগিয়ে রেখেছেন। এই 2008 না 9 সালে ওই অ্যাপেচি ইন্ডিয়ান গ্রুপ, যারা ওই রেড ইন্ডিয়ান, মানে ওরাই আদি বাসিন্দা উত্তর আমেরিকার, তারা কোর্টের কাছে সেই করটিটা ফেরত চেয়েছে যে জেরোনিমোর করটিটা আমাদেরকে ফেরত দেওয়া হোক। এটা পাবলিক ডোমেনে আছে, আপনি যে কেউ দেখতে পারেন। তো যেহেতু ওই লোকটাকে হোয়াইট সুপ্রিমিস্টরা তাকে কবরেও শান্তিতে, ওরা তো মনে করেন যে কবরে শান্তি পায়, কবরেও শান্তি দেয়নি, তার জন্য লাদেনকে মারার যে অপারেশন, তার নাম দিয়েছে অপারেশন জেরোনিমো। তার জন্য ভারতবর্ষকে যারা সমালোচনা করছেন আজকে, এই যে বিগত 10 বছরে ভারতবর্ষ অর্থনীতিতে, শিল্পে এবং G20-তে আফ্রিকান ইউনিয়নের দেশগুলোকে কেউ ডাকতই না, তারা এতটাই খুশি হয়েছে যে আমাদেরকে কেউ ডাকেই না, কারণ আমরা জিডিপিতে এতটা বেশি কন্ট্রিবিউট করতে পারি না, আমরা ট্রেডিংয়ে আমাদের এত বেশি নেই। কিন্তু ভারতবর্ষ সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তি, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভাবেত, কারোর যেন দুঃখ না হয়, সকলের যাতে উন্নতি হয়, এটা মনে করে। এই বিষয়টা আমেরিকার যে সাম্রাজ্যবাদী এই যে চক্র বললাম, তারা কেউ এই ব্যাপারে অর্থ দিতেই পারে। এবং এই অর্থ যে দেওয়া হয়েছে, এই যে আমি বললাম ওপেন এআই যে মতামত দিয়েছেন যে একটি বিদেশি সংস্থাকে টাকা দেওয়া হয়েছিল মিথ্যে কথা ভোটের সময় বলার জন্যে, তাই মিথ্যে কথা বলার যে প্রযুক্তির এরও একটা অংশ এটা হতে পারে। আর আরও একটা ব্যাপার যেটা, যে ধরুন পুঁজিবাদী যে দেশগুলো, সেই দেশগুলোর একটা নতুন ভাবে মোড় দিয়েছে। পুঁজিবাদী দেশগুলো তাদের উৎপাদনের যে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং, সেগুলো, আর নর্থ আমেরিকাতে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট কম। এখন ধরুন চীনে কোথাও, ভারতবর্ষের কোথাও, কি তাইওয়ানে কোথাও, এইরকম যেখানে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং, যেখানে ধরুন শ্রমিক অসন্তোষ হতে পারে, এইসব জায়গাগুলোকে
অনুন্নত উন্নয়নশীল দেশগুলোতে তারা সরিয়ে দিয়েছে। তাই পুঁজিবাদীরা এখন কমিউনিজম বা কালচারাল মার্কসিজম কিংবা ক্রিটিক্যাল থিওরি এগুলোতে তারা নিয়োগ করতে রাজি আছে। অনেক ক্ষেত্রেই দেখবেন যে তথাকথিত গবেষণা সংস্থা যারা ক্রিটিক্যাল থিওরি নিয়ে কালচারাল মার্কসিজম নিয়ে গবেষণা করছে তাদের ফান্ড দিচ্ছে একেবারে টিপিক্যালি পুঁজিবাদী সংস্থা। আমি অনেক উদাহরণ দিতে পারি যে তাদের সবকটার ফান্ড দিচ্ছেন বা সবকটা না হলেও বেশিরভাগের তাদের অর্থ দিচ্ছেন তারা। এইবারে আপনি যা বলছেন যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে, কারণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এদের সকলের সামনে চ্যালেঞ্জ, মার্কসিজমের সামনে চ্যালেঞ্জ, মার্কেটের সামনে চ্যালেঞ্জ। কারণ আমরা মার্কেটেও বিশ্বাস করি না যে আমি সবচেয়ে বেশি উৎপাদন করতে পারি, আমি সারা পৃথিবীর ভোগ দখল করব, সেটা ভারতবর্ষের মানুষ হিন্দু ভাবনা বিশ্বাস করে না। আর কমিউনিজমের আমি চেহারা বললাম যে রাশিয়া এবং চীনে যা হয়েছে, তাই এদের সকলের জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার ভাবনা এবং তার মতামতের এটা একটা বড় চ্যালেঞ্জ। তাই কেউ তাদেরকে সাপোর্ট করতে পারে, তার জন্য মতাদর্শভাবেও করতে পারেন বা কারোর কাছ থেকে অর্থনৈতিক সুবিধা পেয়েও করতে পারেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।